প্রত্যাশা থমকে গেল। মনে হলো ভূমিকম্পের সব কেঁপে উঠেছে। গোটা পৃথিবী যেন ভেঙে পড়ছে। পায়ের তলা ফাঁকা হয়ে যায়। দু পা পেছাতেই পিঠ দেয়ালে ঠেকল। নীহারিকা একবার প্রত্যাশার দিকে আবার নীলাশার দিকে ভালো করে তাকালেন। কণ্ঠে অবিশ্বাস মিশিয়ে জিজ্ঞেস করলেন, নীলাশা, এসব কি সত্যি? নীলাশা মাথা নিচু করে ফেলতেই চিবুক গিয়ে বুকে ঠেকল। চোখ তুলে তাকানোর সাহস হলো না। রাগের মাথায় বলে ফেললেও এখন যেন হুঁশ ফিরল। প্রত্যাশা চোখে টলমলে অশ্রু নিয়ে আপুর দিকে চেয়ে। অবচেতনে বুকের ভেতর থেকে শুধু একটাই প্রার্থনা উঠে এল, আপু একবার বলো এসব সত্যি নয়। যা বললি সেসব মিথ্যে। নীলাশাকে চুপ দেখে নীহারিকা এবারে গলা চড়িয়ে বললেন, চুপ করে থেকো না নীলাশা। যা জিজ্ঞেস করছি জবাব দাও। এত বড় কথা কেউ এমনি এমনি মুখ ফসকে বলে না। সত্যিটা তোমার মুখ থেকেই শুনতে চাই। নীলাশার হাত পা মৃদু কাঁপছে। প্রীতি ঠোঁট বাঁকিয়ে বলে উঠল, চুপ করে আছো কেন? সবটা বলো, বলো সত্যিটা। আর একটা কথা সবাই জানে, সত্য কখনো চাপা থাকে না। একদিন না একদিন সবাই জানতই। আমি নিজেও জানি, অথচ তুমি আমাকে বলনি, তবুও জেনেছি। ভয় না পেয়ে যা জানো সবটা বলো। নীহারিকা বিস্ময়ে প্রীতির দিকে তাকালেন। তুমি জানো মানে? প্রীতি মুখটা ইনোসেন্ট বানিয়ে প্রত্যুত্তরে বলে, মা, ওদের বিয়ের দিন কথাটা আমার কানে আসে। এক বৃদ্ধা মহিলা প্রত্যাশার মাকে বলছিলেন। তখনই বুঝেছিলাম প্রত্যাশা ওনাদের নিজের মেয়ে নয়। আমি ভেবেছিলাম আপনারা হয়তো জানেন। এত বড় কথা কি আর গোপন রাখা যায়? এত বড় একটা বিষয় আড়াল করে লুকিয়ে চড়িয়ে বিয়ে দেয় নাকি কেউ? এরকম করা তো প্রতারণা, ঠকানোর শামিল। ওনাদেরকে যথেষ্ট ভদ্রলোক মনে হয়েছে। ভাবলাম সবটা জানিয়েই হয়তো বিয়ে দিচ্ছেন। তাই আর কথাটা তুলিনি। কিন্তু এখন তো দেখছি আপনারা কিছু জানেনই না। মা, আপনি যেহেতু জানেন না, আমার মনে হয় নীরবকেও জানানো হয়নি। প্রত্যাশার বুক ভেঙে আসছে কান্নায়। ঠোঁট কামড়ে কান্না আটকে আছে। নীহারিকা কঠিন গলায় নীলাশাকে বললেন, নীলাশা, এভাবে চুপ থেকে আমার ধৈর্যর পরীক্ষা নিও না। সবটা বলো, নইলে আমি এক্ষুনি তোমার আব্বু আম্মুকে কল করতে বাধ্য হব। নীলাশা শাড়ির আঁচল শক্ত করে মুঠোয় ধরল। মাথা নেড়ে কম্পমান স্বরে বলল, হবু। সত্যি। প্রত্যাশা মুহূর্তেই পাথর বনে যায়। শুধু চোখ দিয়ে টলটল করে অশ্রু গড়াতে লাগলো। অথচ মুখ থেকে একটি শব্দও বেরোল না। শর্মিলা এগিয়ে প্রত্যাশাকে আগলে নিলেন। কি বলে সান্ত্বনা দিবেন ভেবে পাচ্ছেন না। প্রত্যাশাকে বুকে জড়িয়ে ধরলেন। নীহারিকা জিজ্ঞাসা করলেন, তাহলে প্রত্যাশার আসল পরিচয় কি? ওর বাবা মাকে? আমার তো মনে হচ্ছে তোমার সব জানা। প্রীতির খুব কৌতূহল হচ্ছে প্রত্যাশার আসল পরিচয় জানতে। সমস্যা এই নীলাশার থেকে তথ্য দিয়ে দিয়ে কথা বের করতে হচ্ছে। এই ভেবে প্রীতির খুব তো লাগলো। প্রীতির আর তরস সইছে না। প্রীতি গলা খাকারি দিয়ে বলল, শুধু শুধু টাইম ওয়েস্ট না করে সবটা বলাই ভালো। এমনিতেও সবাই এখন জানবে। মা, আপনি না হয় অধরা আন্টিকে কল করুন। আন্টির থেকে জেনে নিন। নীহারিকা ধমকের সুরে বললেন, তুমি থামো। প্রীতির গায়ে লাগলো। ফর্সা মুখটায় নিমিষেই অন্ধকার নামল। রেগে ভাবল, এক পা কবরে যাওয়ার অবস্থা হলো, তবুও এখনো একটুও দেখতে পারে না। এই এসেছি অবধি কত সুন্দর আচরণ করছি, তবুও মন পাওয়া তো দূর, ভালো মুখে দুটো কথা পর্যন্ত বলেনি। ডিসগাস্টিং। নীহারিকা গম্ভীর মুখে বললেন, নীলাশা, তুমি নির্ভয়ে সবটা বলো। আমি জানতে চাই সবটা। আশা রাখছি কোনো কিছু না লুকিয়ে, মিথ্যেও না বলে শুধু সত্যিটুকু বলবে। কারণ সবশেষে সত্য প্রকাশ হয়ই। এটাই ধ্রুব। নীলাশা দৃষ্টিজোড়া ফ্লোরে নিবন্ধ করে মিহি কণ্ঠস্বরে বলতে লাগল, আমার যখন 7 বছর বয়স সে সময় আমার মৃত বোন হয়। আম্মু অসুস্থ থাকায় হাসপাতালের ভর্তি থাকতে হয়। সেই সময় প্রত্যাশাকে হাসপাতাল থেকে পায়। প্রত্যাশাকে জন্ম দিয়ে ফেলে তারা পালিয়ে যায়। আম্মুর বাচ্চাটাকে দেখে মায়া হয়। আম্মু নিয়ে আসে। আম্মুর এক ফুপু হাসপাতালের সাথে ছিলেন। উনি জানতেন আর আমার 2 মামা 1 মামি জানে। এছাড়া আব্বু আম্মু কাউকে জানতে দেয়নি। নীহারিকা জিজ্ঞাসা করলেন, ওর বাবা মায়ের খোঁজ পাওয়া যায়নি? পুলিশ কেস হয়েছিল না? পুলিশ কেস হয়েছিল কি না আমি জানি না। তবে জানি হাসপাতালের ডিউটি ডাক্তার আর নার্সদের মাধ্যমে আম্মু বাচ্চাটাকে নিয়ে নেয়। বাচ্চাটা ক্ষুধার্ত ছিল, খুব কাঁদছিল। আম্মুর স্বেচ্ছায় দুধ পান করায়। ডিউটির নার্সরাও যেন আম্মুর কাছে দিয়ে হাফ ছেড়ে বাঁচে। ক্লাস 6-এ থাকতে আমি এসব জানি। আগে জানা ছিল না। ছোট মামি মামার কাছ থেকে একটু শুনেছিলেন।
আম্মুকে প্রত্যাশার ব্যাপারে জিজ্ঞেস করেন সেদিন আম্মু মামিকে বলছিল। আর অনাকাঙ্ক্ষিতভাবে আমি সবটা শুনে ফেলি। নীলাশা থামল। নিহারিকা জোরে জোরে নিঃশ্বাস ফেলে ফের শুধালেন, ওর বাবা মার পরিচয় কি? আমি জানি না। নিহারিকা বজ্র কণ্ঠে বলে উঠলেন। নীলাশা তুমি সব জানো, মিথ্যে বলবে না। একটু আগেই বলেছিলে অন্যের পাপ আমার আব্বু আম্মু দয়া দেখিয়ে বড় করেছে। অতএব না জানার নাটক করবে না। তোমার থেকে এমনটা আশা করি না। নীলাশা জিভ দিয়ে ঠোঁটজোড়া ভিজিয়ে অতীতে ডুব দিল। মেয়েটির নাম স্বপ্না। গায়ের রং হালকা চাপা, মুখের কাটিং সুন্দরী ছিল নাকি। জন্ম দেওয়ার সময় মায়ের প্রাণ যায়। ছোট থেকেই নানির কাছে বেড়ে উঠেছে। বাবা আবার বিয়ে করে সংসার পাতেন। কখনো ফিরেও চায়নি। নানার ছোট্ট চায়ের দোকান। নানির কাছে অভাব অভিযোগ নিয়েই বড় হওয়া। স্বপ্না পড়াশোনায় মিডিয়াম ছিল। তবে চা বিক্রেতা নানার কাছে সেটাই অনেক বড় কিছু। কষ্ট করে নাতনিকে কলেজে ভর্তি করান। দ্বিতীয় বর্ষে গিয়ে সোনার প্রেমের সম্পর্ক হয় বড় লোকের ছেলের সাথে। ছেলেটি সম্পর্কে বোকা স্বপ্না অবগত ছিল না। ছেলেটির চরিত্র মোটেই ভালো ছিল না। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রুমোরেট করে। মেয়েটি আবেগের বয়সে পাপে সাইড দিয়ে বসে। যেই পাপে তার ফুলের মতন জীবন ধ্বংস হয়ে যায়। পাপ পাপুই। পাপের পরিণয় হয় ভয়াবহ। বড়লোকের বিগড়ে যাওয়া, দাপট নিয়ে চলা ছেলেটির স্বপ্নাকে ছুতারা চিহ্ন রেখেলে। স্বপ্না বিয়ের কথা তুললেই ছেলেটা অট্টহাসিতে ফেটে পড়ে। যে মেয়ে একজনের কাছে শরীর দিতে পারে, সে আর কতজনের কাছে দিয়েছে হিসেব আছে নাকি? আর তোমার মতো একটা চাওয়ালির নাতনিকে বিয়ে করব আমি? হাও ফানি। তোমাকে বড়জোর আমার বাড়ির মেয়ে বানানো যায়। কত টাকা চাই? একদিন বেডে এসেছ, 10,000 চলবে। স্বপ্না লজ্জায়, অপমানে মুখ খুলতে পারে না। নিজের উপরই তার ঘেন্না হচ্ছে। তবুও বলে, আমাকে ভালোবাসেন সেসব মিথ্যে ছিল। আপনি নিজেই জোর করেছিলেন। বলেছিলেন 2 দিনের মধ্যেই বিয়ে করবেন। ছেলেটির অপমানমূলক কথার তোপে টিকতে না পেরে স্বপ্না কাঁদতে কাঁদতে ফেরে। গলায় ফাঁস দিতে যায়। নানি দেখে আটকে দেয়। এরপর সেই পাপের ভার বাড়তে লাগলো। প্রথমে বুঝতে পারেনি। পরে যখন বুঝল তখন অনেকটা দেরি হয়ে যায়। জানতে পারে 4 মাসে প্রেগন্যান্ট। এবারে সত্যি সত্যি গলায় দড়ি দিল। রাখে আল্লাহ মারেকে। কথাটা ফলে যায়। গলায় স নিয়ে খানিকটা জিভ বেরোলেও বেঁচে যায়। স্বপ্না এবারে ট্রমায় চলে যায়। কারোর সাথে কোনো কথা বলতো না। সারাটা সময় রুমেই থাকতো। এরপর ঘনিয়ে এল ডেলিভারি ডেট। নানি কৌশলে সদর হাসপাতালের ন্যায়। রাতের অন্ধকার আকাশে ঝলমলে চাঁদের আলোর মতো জ্বলজ্বলে একটা চাঁদমুখীর মেয়ে শিশুকে স্বপ্না জন্ম দেয়। নানির অভাবের সংসার। এখন আবার আপদ আসতে যাচ্ছে। তাও আবার পাপ। বৃদ্ধা নানি প্লান আটে। কোনো রকমে বাচ্চাটাকে ফেলে স্বপ্নাকে নিয়ে হাসপাতাল থেকে পালালেন। এই পাপ, আপদ ফেলে যেন হালকা হলেন। কিন্তু সেই হালকা হওয়া বেশিক্ষণ টিকল না। সেই রাতের শেষ ভাগে অতিরিক্ত তারা চিহ্ন তোখরণের স্বপ্নামৃ তারা চিহ্ন তত্ত্ব কোলে দলে পড়ে। 2 মাস খানেক পর নানি হাসপাতালের আসেন। অনেক কষ্টে হাসপাতালের ঝাড়ুদারের মাধ্যমে সাহায্য নিয়ে বাচ্চাটিকে কে নিয়েছেন তার ঠিকানা বের করেন। আসেন অধরার কাছে। সবটা বলেন। বাচ্চাটা যে অধরার কাছে ভালো থাকবে এতটুকু ঠিক বুঝলেন। নিজের পাপের জন্য অনুশোচনা আর দুঃখ প্রকাশ করে সব ঘটনা অধরাকে জানায়। অধরা জিজ্ঞাসা করেন, আপনার নাতনি ও করেছে? সেও দোষী। তাহলেও সেই ছেলের নামে মামলা কেন করলেন না? গরিবের আবার মামলা। পুলিশের কাছে গেলে উল্টাভ এরা দেখাইয়া চাপে রাখত। ভয়ে যায় নাইকা। সেই পোলা মেয়র আজিম খানের ছোট ভাই আবির খান। মামলা করতে গেছি হুনলে পোলাপান লইয়া আয়া চায়ের দোকান তো ভাঙবই। ঘরে তারা চিহ্ন গুণ দিত। ডরে কিচ্ছু কইতে পারি নাইকা। নিহারিকা আটকে গেলেন নাম দুটোয়। প্রীতি চমকে তাকালো। মেয়র আজিজ খান তার বড় মামা ছিলেন। আর ছোট মামা আবির। অবাক হলো না প্রীতি। সে জানে ছোট মামার চরিত্র সম্পর্কে। মরহুম হওয়ার পরেও শয়তানটাকে প্রীতি দেখতে পারে না। ওই শয়তানটার জন্য বাবাকে হারাতে হয়েছে, মা পঙ্গু হয়েছে। তানিয়ার বিয়েও খান পরিবারেই হয়। চাচাতো ভাইয়ের সাথে। বেশ কয়েক বছর আগে আবির ড্রাইভিং করছিল গাড়িতে, তানিয়া আর ওনার স্বামী ছিলেন। ড্রাঙ্ক অবস্থায় থাকায় অ্যাক্সিডেন্ট করে বসে। সেই অ্যাক্সিডেন্টে ছোট মামা আর বাবা প্রাণ হারায়। তবে মা ভাগ্যক্রমে বেঁচে যায়। তবে সারা জীবনের জন্য পা হারাতে হয়। প্রীতি ঘন ঘন চোখের পলক ফেলে প্রত্যাশার দিকে তাকালো। সম্পর্ক যেন নিমিষেই পাল্টে গেল। প্রত্যাশা খিচে চোখ বুজে নিল।
নিজের তারা চিহ্নতে উপর খেলনা হচ্ছে। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। দুই হাতে মুখ চেপে ধরল প্রত্যাশা। গাল ভিজে গলা দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। বোবা কান্নায় মেয়েটা বারবার ফুপিয়ে উঠছে। ছি ছি, এত বড় একটা জঘন্য বিষয় জানায়নি। আর এই দুনিয়ায় কি মেয়ের আকাল পড়েছিল। ঘুরে ফিরে আমার শত্রুর পরিবারের মেয়েদেরই বাড়ির বউ হতে হয়। যেখানে আমি প্রীতিকে মেনে নিতে পারিনি, সেখানে এই বৈধ পা তারা চিহ্নপকে কি করে সহ্য করব। তাও আবার আমার নির্বের বউ হিসেবে। শফিক সাহেবকে এর জবাবদিহিতা করতে হবে। তোমার আব্বুকে এক্ষুনি ডাকো। প্রত্যাশার মরে যেতে ইচ্ছে করল। নিহারিকার রুমের দিকে যেতে লাগলেন। শর্মিলা প্রত্যাশার মাথায় হাত বুলিয়ে বললেন, প্রত্যাশা, আমরা তোমার পাশে আছি। আমি এক্ষুনি নীরবকে ফোন করছি। আমার বিশ্বাস নীরব তোমার পাশে থাকবে। প্রত্যাশা মনে মনে তাচ্ছিল্য হেসে ভাবল, এখন আমার কাছে দিনের আলোর মতো সবটা পরিষ্কার। নীরব নিজেই আমার জেনেটিক তারা চিহ্নিত নিয়ে কথা বলেছেন। তার মানে নীরব সবটা জানে। নীরব আমার শীত জন্ম পরিচয় জেনেই দয়া দেখিয়েছেন। দয়া দেখিয়ে বিয়ে করেছেন উনি। যার জন্ম অতীত এমন নম, সেটা জেনে শুনে বিয়ে করা আসলেই মহান লোকের কাজ। আর নীরব মহান সেজে দয়া করেছেন আমাকে। প্রত্যাশাকে নিয়ে সোফায় বসান শর্মিলা। প্রত্যাশা বিমূঢ় হয়ে হাঁটুতে কনুই রেখে দুই হাতে মুখ চেপে অঝরে কাঁদছে। নিহারিকা ফোন নিয়ে শফিক সাহেবের কাছে কল দিলেন। শর্মিলা বারণ করলেন, সেসব শুনলেন না। এদিকে শর্মিলা কি করবেন ঠাউর করতে পারছেন না। ত্রস্ত নীরবের কাছে কল দিলেন। রিং হচ্ছে, রিসিভ করছেন না। মাহবুব সাহেব মাগরিবের নামাজ পড়তে মসজিদে গেছেন। ফোনটা রেখে গেছেন। উনি সাধারণত ফেরেন একেবারে এশার নামাজ আদায় করে। শর্মিলা বিরক্ত হয়ে নিজে নিজেই বললেন, বিপদের সময় কাউকে ফোনে পাওয়া যায় না। নীরবকে ফোন দিচ্ছি, তুলছেই না। ভাইজানও ফোন রেখে গেছেন দেখছি। ভাবিকে একমাত্র নীরবই সামলাতে পারবে। ওর আশাটা খুব জরুরি। উপায়ন্তর না পেয়ে নিভানকে ফোন করল দাঁড়ি। নিভান আসছি বলল। শফিক সাহেব রিসিভ করতেই নিহারিকার রাগ ক্ষোভ নিয়ে বলেন, কি করে পারলেন এমন একটা। এতটুকু বলে থেমে গেলেন। জোরে জোরে শ্বাস নিতে লাগলেন নিহারিকা। শর্মিলা ফোন কেড়ে নিলেন। ভাবি রাগের মাথায় কি না কি বলে ফেলে, এই ভেবে শর্মিলা ফোন নিয়ে ধীরেসুস্থে সবটা বলেন। ওদিকে সবটা শুনে অধরা বলে সেও যাবে। মেয়েটা অসুস্থ, এখনই এসব হওয়ার ছিল। সব রাগ গিয়ে নীলাশার উপর জমে। মাথায় হাত দিয়ে চেয়ারে বসে নিহারিকা। প্রত্যাশা ওভাবেই বসে কাঁদছে। নীলাশার চোখ ভেজা। সে একপাশে থমমে তারা চিহ্ন রে দাঁড়িয়ে। প্রীতি বুকে হাত হাজ করে দাঁড়িয়ে। ২০ মিনিট খানেকের মধ্যেই শফিক সাহেব আর অধরা আসেন। শফিক সাহেব হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলেন। সোফায় বসা মেয়েকে দেখেই বুকটা হাহাকার করে উঠল। ডেকে উঠলেন, প্রত্যাশা মা। প্রত্যাশা মাথা তুলে তাকালো। ছুটে বাবার বুকের উপর পড়ল। জড়িয়ে ধরে ঝরঝরিয়ে কেঁদে উঠল। হেঁচকি তুলি কাঁদতে কাঁদতে মুখটা তুলে বাবার মুখের দিকে চাইল। ব্যাকুল স্বরে বলল, আব্বু আপু যা বলছে বলো সব মিথ্যে। আমি তোমার মেয়ে, তোমারাই আমার বাবা মা। আপু আমাকে দেখতে পারে না জন্যই এমন মিথ্যে বানিয়ে বলছে, তাই না আব্বু? তুমি বলে দাও আমি তোমাদেরই মেয়ে। প্রত্যাশার মন মানতে চাইছে না। ওই সত্যিটা মানতে কষ্ট হচ্ছে। এখনো মনটা চাইছে সব মিথ্যে হোক। এর মধ্যে ঠাসাঠাস শব্দে সবাই চমকে উঠল। অধরা মেয়ের সামনে দাঁড়িয়ে কোনো কথা না বলে সোজা চক দিলেন নীলাশার গালে। নীলাশা অবাক চোখে চেয়ে বলল, আম্মু, আরেকটা বসিয়ে অধরা রুষ্ট গলায় বললেন, একদম আমাকে আম্মু ডাকবি না। তোর মতো একটা হিংসুটে মেয়েকে পেটে ধরে আমার লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। এতটা হিংসা তোর ভেতর। এখন মা হয়েও আমি বলতে বাধ্য হচ্ছি, নিজে মা হতে পারবি না জন্যই তোর সহ হচ্ছিল না প্রত্যাশার সুখ। তাই তো তুই এরকম করলি। তোর ভেতর যদি একটু মনুষ্যত্ব থাকতো তুই এই মুহূর্তে বলতিস না। এটা জানার পর এই মুহূর্তে প্রত্যাশার মানসিক অবস্থা কেমন হতে পারে একবার ভাবতে পারছিস। অথচ এই সময় ওকে হাসিখুশি প্রফুল্ল রাখা দরকার। নীলাশা ভেজা গলায় বলল, হা আম্মু। অধরা হাত তুলে বললেন, চুপ। নিহারিকা বলে উঠলেন, শুধু শুধু ওর উপর কেন রাগ ঝাড়ছেন? এরকম তো হওয়ারই ছিল। আপনারাই বা কোন আক্কেলে এমন একটা মেয়েকে আমাদের ঘাড়ে গুজে দিলেন? প্রথমত মেয়েটার জন্ম নিয়ে আমার চরম আপত্তি। দ্বিতীয় বিষয়, যেই পরিবারের লোক দেখলে আমার ঘেন্না হয়। অথচ নিয়তির কি খেলা, আমার ছেলেদের বউ সেই পরিবারের মেয়েরাই হলো। এই মেয়েকে কি করবেন জানি না।
তবে আমার পক্ষে এই মেয়ের সাথে এক ছাদের তলায় থাকা অসম্ভব। শফিক সাহেব মুখ খুললেন। অসন্তুষ্ট বদনে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, আমরা কোনো কিছু লুকাইনি, সবটা মাহবুব সাহেবকে জানানো হয়েছে। উনি যদি আপনাদেরকে না জানান সেখানে আমার নিশ্চয় কিছু করার নেই। নিহারিকা ঝটকা খেলেন। শর্মিলাকে উদ্দেশ্য করে বললেন, আবির কই? আবিরকে বল নিভানের বাবাকে ডেকে আনতে। আমি জানতে চাই, জেনেও কেন আমার থেকে সবটা লুকাল। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। অফিস থেকে ফেরার সময় মনলতাতে ঢোকে নীরব। বলল, 2 কিলো রসমালাই দিন। মিষ্টির প্যাকেট করে আনতে আনতে নীরব বিল মেটাতে ওপাশে গেল। বিল দিয়ে বাকি টাকা পকেট রাখতে গিয়ে নজর যায় ফোনের স্ক্রিনে আলো জ্বলে উঠল। ফোন হাতে তুলতেই খেয়াল হয় ফোন সাইলেন্ট আছে। সন্ধ্যার পর একটা মিটিংয়ে অ্যাটেন্ড করায় ফোন সাইলেন্ট রেখেছিল। এরপর আর চেক করা হয়নি। ছোটমার বেশ কয়েকটা মিসড কল উঠে আছে। আবার নিভানের কল। ন্যানো সেকেন্ডেই নির্বের মনে প্রশ্ন জাগে, এতগুলো কল, বাড়িতে কোনো সমস্যা হয়নি তো? প্রত্যাশা আবার অসুস্থ হয়নি তো? বাবা ঠিক আছেন? ইদানিং বাবার শরীরটাও তো ভালো যাচ্ছে না। ভাবতে ভাবতেই ফোন তুললে নীরব। রিসিভ করতেই নিভান সবটা বলে। নীরব অমনেই ছুটে যেতে নেয়। দোকানের সেলস বয় পিছু ডাকল। নির্বের কান অবধি শব্দগুলো পৌঁছায় না। মিষ্টির প্যাকেট ডেস্কের উপর পড়ে রইল। সেলস বয় হেসে ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, মাথা খারাপ নাকি? ফেলেই চলে গেল। মাহবুব সাহেব বাড়িতে পা রাখতেই নিহারিকা চেঁচিয়ে বললেন, সব জেনেও কেন আমার থেকে লুকিয়েছ? দেশে কি মেয়ে কম ছিল? আমার ছেলের জন্য মেয়ের লাইন পড়ে যেত। তারপরেও কেন একটা পা ও বই ধভাবে যার জন্ম। আমার শত্রুর পরিবারের রতারা চিহ্নিত যার শরীরে সেই মেয়েকে আমার আদরের ছেলের বউ করে আনলে। কেন? নীরব সব জানে, নাকি তার কাছেও সব গোপন করেছ? এই মেয়েকে নির্বের বউ হিসেবে আমি মানতে পারছি না। এখন কি করবে করো। ঠান্ডা অথচ দৃঢ় কণ্ঠস্বরে সবাই ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। নীরব গম্ভীর মুখে সবার দিকে একপল চেয়ে নিয়ে বলে, কাউকে জন্ম দিয়ে মাপা যায় না। জন্ম কারো হাতে থাকে না। বাবা মায়ের পাপ পুণ্যের হিসেব সন্তানের গায়ে চাপানো ন্যায়। প্রত্যাশার কোনো দোষ নেই। দোষ যদি থাকে তবে সেটা তার বাবা মায়ের। কে কোন ঘরে জন্ম নেবে, কি তারা চিহ্নিত তার শরীরে বইবে, সেটা মানুষ বেছে নিতে পারে না। বেছে নেওয়ার ক্ষমতা থাকে শুধু নিজের জীবনকে কেমন করে গড়ে তুলবে সেটার ওপর। প্রত্যাশা কেমন সেটা দিয়ে ওকে জাজ করা, নট ওর বায়োলজিক্যাল বাবা মাকে দিয়ে। উপস্থিত সবাই স্তব্ধ হয়ে ঘাড় ঘুরিয়ে দরজা বরাবর তাকালো। লম্বা লম্বা কদম ফেলে নীরব এগিয়ে আসে। প্রত্যাশার মাথা তখনও অধরার কাঁধে ঠেসে রাখা। কান্নার কারণে চোখের পাপড়িগুলো একসাথে লেগে আছে। ভেজা পল্লব তুলে বিস্ময় নিয়ে একবার নির্বের দিকে তাকালো। নীরব বউয়ের মুখের দিকে তাকাতেই চোখে চোখ পড়ল। নির্বের কপাল বেয়ে ঘাম ঝরছে। ফর্সা সুশ্রী বদনখানিতে উদ্বেগ, চিন্তার ছাপ স্পষ্ট। তবুও চোখের পলক আলতোভাবে নামিয়ে ভরসা, আশ্বাস দিল। নিঃশব্দে চোখের ভাষায় ইশারায় কিছু বলতে চাইল, বোঝাতে চাইল, ডন্ট ওয়ারি, আমি তো আছি। কিন্তু পুরনো কিছু তিক্ত কথা ফের মন মস্তিষ্কে বিরূপ প্রভাব ফেলল প্রত্যাশার। অভিমানে, অভিযোগের সাথে সাথেই চোখ সরিয়ে নেয় ও। এদিকে ছেলের কথায় নিহারিকার মুখ মুহূর্তেই তারা চিহ্নিত শূন্য হয়ে গেল। মাহবুব সাহেব হালকা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। নিহারিকা কঠিন দৃষ্টিতে নির্বের দিকে তাকিয়ে জিজ্ঞাসু গলায় বললেন, তার মানে নীরব, তুইও সব জানতিস? নীরব চুপ করে দাঁড়িয়ে রইল। মায়ের প্রশ্নের জবাব দিল না। নির্বের নীরবতায় যেন উত্তর হয়ে দাঁড়ালো। নিহারিকার গলা আরো করা হলো, নীরব, তুই জানতিস? আমাকে জানাসনি কেন? এখন বুঝতে পারছি, তোরা বাবা ছেলে একসাথে মিলে লুকিয়েছিস। তোরা বাবা ছেলে ঠিক জানতিস এসব জানলে আমি বিয়েটা কশ্চিনকালেও হতে দিতাম না। তাই জানাসনি। তাই তো, মা তুমি ভুল বুঝছ। মাহবুব সাহেব নীরবকে থামিয়ে দিলেন। ধীর অথচ দৃঢ় গলায় বললেন, নীরবকে আমি নিষেধ করেছিলাম। শফিক ভাইয়ের কাছে প্রত্যাশা মা এ চাওয়ার পর প্রথমে ওনারা দ্বিধায় ছিলেন। কিন্তু পরবর্তীতে সবটা আমায় বলেন। আমি ভেবেছিলাম এত বছর যেহেতু প্রত্যাশাকে নিজের মেয়ে হিসেবে মানুষ করা হয়েছে, তাই কথাটা বাইরে ছড়িয়ে দেওয়ার কোনো দরকার নেই। তবে নির্বের জানাটা জরুরি ছিল, কারণ ওর জীবন প্রত্যাশার সাথে জড়াবে। তাই আমি নীরবকে সব জানাই।
নীরবকে সবটা জানাতেই প্রত্যাশার বয়স নিয়ে আপত্তি করলেও এর ব্যাপারে ওর কোনো আপত্তি নেই জানায়। নীরবের যেহেতু আপত্তি নেই তাই আমি চাইনি আর কেউ জানুক বিষয়টা। নিহারিকার কণ্ঠ তীক্ষ্ণ হয়ে উঠল। বাহ, খুব ভালো কাজ করেছ। বাবা ছেলে মিলে মহৎ কাজ করেছ দেখছি। আমি বুঝতে পারছি তুমি ঠিক জানতে আমি এরকম জন্ম আর ও বংশের তারা চিহ্নিত যার শরীরে সেই মেয়েকে মেনে নিতে পারবো না। সব জেনে বুঝেও এই মেয়েকে আমার ছেলের বউ করে আনার খুব কি দরকার ছিল? শাশুড়ির প্রতিটি কথা প্রত্যাশার বুকে ফলার মতো বিচ্ছে। নীরবে নিঃশব্দে চোখের অশ্রু গড়িয়ে পড়ছে। নীরব দুই আঙুলে কপাল চেপে ধরল। নিহারিকা এক মুহূর্ত থেমে স্বামীকে উদ্দেশ্য করে তেছা কণ্ঠে বললেন, তোমাকে এসব বলেই বাকি লাভ। তোমার তো আবার ওই পরিবারের প্রতি আলাদা একটা টান আছে। যতই হোক প্রথম ভালো আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর।